গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে আমরা শুরু করছি ক্যাপ্টেন ফ্রেডেরিক ম্যারিটের লেখা চিলড্রেন অব দ্য নিউ ফরেস্ট। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 1847 সালে। আজ শুনবেন প্রথম পর্ব। নভেম্বর 1647, নিউ ফরেস্ট জঙ্গল। মাথার উপর থেকে সরে এসে সবেমাত্র পশ্চিম আকাশে হেলতে শুরু করেছে সূর্য। নাদুস নুদুস ছোট্ট হরিণটা দেখেই একটা ঝোপের আড়ালে বসে পড়ল বুড়ো জ্যাকব আর্মিটেজ। গুড়ি মেরে নিঃশব্দে এগোতে লাগলো উঁচু ফার্ন ঝোপের আড়ালে আড়ালে। হরিণ শিকারে ওস্তাদ বুড়ো। যতক্ষণ না হরিণটা বন্দুকের পাল্লায় এলো ততক্ষণ অদ্ভুত দক্ষতায় এগিয়ে গেল সে। একটু শব্দ হলো না। লম্বা নলালো বন্দুকটা তুলল কাঁধ সমান উঁচুতে, নিশানা ঠিক করল। এবার ঘোড়া টানবে। ঠিক এই সময় ঘাস খাওয়া থামিয়ে মাথা উঁচু করল হরিণটা। এক মুহূর্ত কান খাড়া করে রইল, তারপর চোখের নিমিষে একটা লাফ দিয়ে হারিয়ে গেল বড় বড় গাছের আড়ালে। বন্দুকটা নামিয়ে নিল জ্যাকব। হরিণটার মতোই কান খাড়া করল। ঘাসে ছাওয়া মাটির উপর ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেল। কয়েক সেকেন্ড পরেই বুড়ো দেখল টকবগিয়ে ছুটে আসছে একদল অশ্বারোহী। যতটা সম্ভব নিচু হয়ে বসল জ্যাকব ফার্ন ঝোপের আড়ালে। মুখটা সামান্য উঁচু করে পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিল। হরিণটা যেখানে চড়ে বেড়াচ্ছিল সেই ফাঁকা জায়গায় পৌঁছে গেছে ঘোড়সাওয়ার দলটা। ওরা যেন দেখতে না পায় সেজন্য আস্তে পিছিয়ে এসে একটা ঘন কাঁটা ঝোপের আড়ালে বসল বুড়ো। ভালো করে তাকালো এবার। হ্যাঁ, যা ভেবেছে তাই। পার্লামেন্টারি বাহিনীর সৈনিক। অনেকে ওদের রাউন্ড হেড সৈনিকও বলে। ওদের শিরস্ত্রাণের আকার গোল বলেই এই নাম। জ্যাকব আর্মিটেজ মনে প্রাণে রয়্যালিস্ট, অর্থাৎ রাজার সমর্থক। গৃহযুদ্ধের আগে রাজার বনরক্ষী হিসেবে কাজ করত। পার্লামেন্টারি বাহিনী বা রাউন্ড হেডরা যে রাজার শত্রু তা সে ভালো করেই জানে। এবং এখন রাউন্ড হেডদের এই দলটা এই নিউ ফরেস্টে কেন তাও বুঝতে তার অসুবিধা হয়নি। প্রায় 5 বছর আগে গৃহযুদ্ধ শুরু হয়েছে ইংল্যান্ডে। পার্লামেন্টারিয়ানরা বিদ্রোহ করেছিল রাজা প্রথম চার্লসের বিরুদ্ধে। সেনাবাহিনীর একটা বড় অংশ যোগ দিয়েছিল তাদের সঙ্গে। গত 5 বছর ধরে রাজার অনুগত বাহিনী প্রিন্স রুপার্টের নেতৃত্বে বিদ্রোহ দমনের চেষ্টা করেছে, কিন্তু ফল হয়নি কোনো। বরং ক্যাভালিয়ার অর্থাৎ রাজার অনুগত সৈনিকদের সংখ্যা কমতে কমতে শোচনীয় পর্যায়ে নেমে আসে। রাজা বন্দী হন পার্লামেন্টারিয়ানদের হাতে। হ্যাম্পটন কোর্টে আটকে রাখা হয় তাকে। তারপর থেকে জেনারেল ক্রোমওয়েলের নেতৃত্বে পার্লামেন্টারি বাহিনী মূলত ইংল্যান্ড শাসন করছে। কিন্তু শোনা যাচ্ছে কদিন আগে নাকি রাজা চার্লস পালিয়েছেন হ্যাম্পটন কোর্ট কারাগার থেকে। সঙ্গে আছেন স্যার জন বার্কলে, অ্যাশবার্নহ্যাম এবং লেগ। ঘোড়ার খুরের দাগ দেখে নাকি বোঝা গেছে তারা হ্যাম্পশায়ারের দিকে এসেছেন। পার্লামেন্টারিয়ানদের ধারণা চার্লস এখন বিশ্বস্ত কিছু সঙ্গীকে নিয়ে এই অঞ্চলের বিস্তীর্ণ বনভূমিরই কোথাও লুকিয়ে আছেন। তার বন্ধুরা একটা জাহাজের ব্যবস্থা করতে পারলেই পালাবেন ফ্রান্সে। এদিকে রাজাকে ধরবার জন্য হন্যে হয়ে উঠেছে রাউন্ড হেডরা। হ্যাম্পশায়ারে যত বন জঙ্গল আছে সব চষে ফেলছে তারা। জ্যাকব আন্দাজ করল সামনের ওই সেনাদলটা রাজার খোঁজে এসেছে নিউ ফরেস্টে। যতক্ষণ না ওরা দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে ততক্ষণ লুকিয়ে থাকবে ঠিক করল সে। কারণ রাজার শত্রু যে রাজার সমর্থকেরও শত্রু এটুকু বুঝবার বুদ্ধি তার আছে। কিন্তু হতাশ হতে হলো বুড়োকে। দলটা চলে গেল না। আস্তে আস্তে ওর প্রায় 20 গজের ভেতরে চলে এলো। তারপর উচ্চ কণ্ঠে একটা নির্দেশ শোনা গেল, থামো। লাগাম টেনে ধরল সৈনিকরা। বিশাল এক ওক গাছের নিচে ঘোড়াগুলো থামল। আরোহীরা যখন লাফ দিয়ে নামছে খাপের ভেতর ঠকঠক শব্দ তুলল তাদের বাঁকা তলোয়ারগুলো। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে জ্যাকবের। তার আর সৈনিকদের মাঝে একমাত্র আড়াল কাটা ঝোপটা। যে কোনো মুহূর্তে সৈনিকদের চোখে পড়ে যেতে পারে সে। ঘাড় গুজে কয়েক মিনিট চুপচাপ পড়ে রইল জ্যাকব। কিছুই ঘটল না। অবশেষে একটু একটু করে আবার মাথা তুলল। দেখল ফার্ন পাতা মুঠো করে ছিঁড়ে ঘোড়াগুলোর গা ডলে দিচ্ছে সৈনিকরা। গাট্টা গোট্টা স্বাস্থ্যবান এক লোক, সৈনিকদের দলনেতা সম্ভবত, তার ঘোড়ার গলার কাছে হাত রেখে দাঁড়িয়ে আছে। আধ ঘন্টা, তার বেশি 1 মিনিটও না, তাকে বলতে শুনল বুড়ো। এর ভেতরেই যা দলাই মালাই সব সেরে নাও। যদি কারো খিদে পেয়ে থাকে খেয়ে নিতে পারো, পরে আর সময় পাবে না। শুনেছি এই জঙ্গল নাকি লম্বা চওড়ায় বিরাট, অন্য একজন বলল। না জেনে শুনে কতক্ষণ কোথায় ঘুরে বেড়াবো? তার চেয়ে আমাদের জেমস সাউথহোল্ডের কাছে শুনে নিলেই তো পারি কোথায় কোথায় খুঁজতে হবে। এই বনেরই কোথায় না কেউ বড় হয়েছে। নিশ্চয়ই এখানে কোথায় কি আছে ও জানে ভালো করে। দীর্ঘদেহী চটপটে এক লোক এগিয়ে এলো। হ্যাঁ, এই বনে আমি বড় হয়েছি। আমার জন্মও এখানে। আমার বাবা এখানকার বনরক্ষী ছিল। লোকটাকে চিনতে পারল জ্যাকব। এককালে ভালোই পরিচয় ছিল ওর সাথে।
অন্যান্য অনেক বনরক্ষীর সাথে সাউথহোল্ডও যোগ দিয়েছিল রাজার অনুগত বাহিনীতে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিশ্বাসঘাতকতা করেছে সে, শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছে। মর্মাহত হলো বুড়ো। ছেলেটাকে ভালো বলেই জানত, পছন্দ করত। ওর পক্ষে যে বিশ্বাসঘাতকতা করা সম্ভব কখনো ভাবতে পারেনি। আচ্ছা, তাই নাকি জেমস সাউথহোল্ড? দলনেতা বলল। তাহলে তো এ তল্লাটের অন্ধিসন্ধি সব তোমার চেনা। কোথায় কোথায় লুকিয়ে থাকা যায় নিশ্চয়ই জানো। ওই ব্যাটা চার্লস কোথায় লুকোতে পারে আন্দাজ করতে পারছো কিছু? আর্নুডের মাইলখানেকের ভেতর ছোট্ট একটা বনঘেরা উপত্যকা আছে, জবাব দিল জেমস সাউথহোল্ড। আমরা যতজন আছি তার দ্বিগুণ লোকও যদি ওখানে বসে থাকে, বাইরে থেকে কিছুই দেখা যাবে না। তাহলে চলো আগে ওখানেই যাব। কি বলে জায়গাটার নাম? আর্নুড? ক্যাভালিয়ার কর্নেল বিভারলি সম্পত্তি না? হ্যাঁ। নেসবির যুদ্ধে মরেছে বেটা? হ্যাঁ, এককালে বেচারার অনেক এল ধ্বংস করেছি। আজ আরেকবার করবে, বলল দলনেতা। ভালো এল শুধু ক্যাভালিয়াররাই খাবে তা কি করে হয়? তোমারই উপত্যকায় খুঁজবো প্রথমে, তারপর সোজা যাব আর্নুডে। কপাল ভালো হলে চার্লসকে ওখানে পেয়ে যেতেও পারি, অন্য একজন বলল। দিনের বেলায় সে সম্ভাবনা কম, জবাব দিল দলনেতা। তবে রাতে আশা আছে। রাজা তো, মাথার উপর ছাদ না থাকলে ঘুম হয় না। যতক্ষণ না ভালো করে আধার নামে অপেক্ষা করব আমরা, তারপর ঢুকবো বিভাল্লির বাড়িতে। অনেক ক্যাভেলিয়ারের বাড়িতে আমি তল্লাশি চালিয়েছি, এবার আরেকজন বলল। কখনো লাভ হয়নি। ওদের বাড়ির দেয়ালে, ছাদে, এমনকি মেঝের নিচে পর্যন্ত এত সব গোপন পথ কুঠুরি থাকে, হাজার খুঁজলেও শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না। জানি, দলনেতা বলল, কিন্তু আমি ওই চার্লস ব্যাটা যদি ওখানে থাকে ঠিকই খুঁজে বের করব। আমি এমন কায়দা জানি, ও নিজেই সুরসুর করে বেরিয়ে আসবে। কিরকম? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল সাউথহোল্ড। আগুন আর ধোয়া, বুঝলে? মাটির নিচে যদি লুকিয়ে থাকে ঠিকই বের করে আনবে ওকে। আমি দরকার হলে আশেপাশের 20 মাইলের ভেতর যত ঘর বাড়ি আছে সবগুলোই আগুন দেব। জেমস সাউথহোল্ড, আর্নুডের বাড়িটার কোথায় কি আছে তুমি ঠিক মতো জানো? একতলার কোথায় কি আছে ভালো করে জানি। কর্নেলের অফিস, রান্নাঘর, তলকুঠুরি। অবশ্য উপরতলায় কি আছে জানি না। উপরে ওঠার সুযোগ কখনো হয়নি। কিচ্ছু এসে যায় না। নিচতলার দরজা পর্যন্ত নিয়ে যেতে পারো তাহলেই চলবে। তা পারবো মিস্টার ইংডাম। বেশ বেশ, চলো সাউথহোল্ড, চলো তাহলে রওনা হওয়া যাক। কই, তোমরা তৈরি? এখান থেকে সোজা ওই উপত্যকায় যাব। রাত নামা পর্যন্ত অপেক্ষা করবো সেখানে, তারপর যাবো আর্নুডে। চারপাশ থেকে বাড়িটা ঘিরে ফেলে আগুন ধরিয়ে দেব। একজনে যেন পালাতে না পারে সেটা দেখতে হবে তোমাদের। কেউ বেরোনোর চেষ্টা করলেই গুলি, মনে থাকবে? ঘাড় কাত করলো সব কজন রাউন্ড হেড। চলো এবার সবাই ঘোড়ায়, নির্দেশ দিল দলনেতা। লাফিয়ে লাফিয়ে ঘোড়ায় চাপল সৈনিকেরা। ঝড়ের বেগে ছুটল আর্নুডের দিকে। পথ দেখাচ্ছে সাউথহোল্ড। ওরা চোখের আড়াল না হওয়া পর্যন্ত অপেক্ষা করল জ্যাকব। তারপর উঠে দাঁড়ালো। রাউন্ড হেডরা যেদিকে গেছে সেদিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, ঝুঁকল আবার বন্দুকটা তুলে নেয়ার জন্য। তারপর বিড়বিড় করে বলল, ঈশ্বরের হাত আছে এতে, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। তা না হলে আজই কেন আমি কুকুর ছাড়া শিকারে আসব? কুকুর সঙ্গে থাকলে ঘেউ ঘেউ করতো, নির্ঘাত ধরা পড়ে যেতাম। কিন্তু জেমস সাউথহোল্ড, আমাদের সেই সাউথহোল্ড বিশ্বাসঘাতকতা করল। যে বাড়িতে এত আদর পেয়েছে আজ সেই বাড়িতে আগুন দিতে চলল। কিভাবে সম্ভব? না, পৃথিবীটা বড্ড বাজে জায়গা। ভাগ্য ভালো আমি বনে থাকি। বন্দুকটা কাঁধে ফেলে নিজের কুটিরের দিকে রওনা হলো বুড়ো বনরক্ষী। রাজা তাহলে সত্যি পালিয়েছেন? পথ চলতে চলতে ভাবল জ্যাকব। কে জানে উনি আর্নুডে লুকিয়ে আছে কিনা। তাড়াতাড়ি যেতে হবে আমাকে। মিস জুডিথকে সতর্ক করা দরকার। জ্যাকব আর্মিটেজের সাবেক প্রভু কর্নেল বিভারলি নেসবির যুদ্ধে মারা গেছেন। তার স্ত্রী ও 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে বাড়িতেই ছিলেন তখন। স্বামীর মৃত্যুর সংবাদে পাগল হয়ে ওঠেন মিসেস বিভারলি। কয়েক মাসের মাথায় স্বামীর পেছন পেছন চলে গেলেন তিনিও। পিতৃমাতৃহীন 4 ছেলে মেয়ের দায়িত্ব পড়ল তাদের ফুফু মিস জুডিথ ভিলিয়ার্সের উপর। বিভারলির মৃত্যুর সাথে সাথে পরিবারের ভাগ্যাকাশে জমে উঠল কালো মেঘ। এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ালো যে দিনের খাবারটুকু পর্যন্ত জোগাড় করা অসম্ভব হয়ে উঠল মিসেস বিভারলির পক্ষে। যে বিরাট বাড়ির দেখাশোনার জন্য আগে 20 জন দাস দাসী ছিল, কমতে কমতে তার সংখ্যা এসে দাঁড়ালো 4-এ। 1 জন চাকর আর 3 জন দাসী। এখনও তারাই আছে। ওদের নিয়ে কোনো মতে মিস ভিলিয়ার্স ভাইয়ের এতিম ছেলে মেয়ে 4টেকে মানুষ করে তুলবার চেষ্টা করছেন। জ্যাকব খুবই সাহায্য করে ওদের। প্রায় বন থেকে হরিণ মেরে এনে দেয়। কখনো কখনো ওই হরিণের মাংস ছাড়া আর কোনো খাবার থাকে না বাড়িতে।
সে সময় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে বুড়ো জ্যাকব। কাছে একটা ছোট্ট শহর আছে, নাম লিমিংটন। হরিণ শিকার করে সেখানে মাংস বিক্রি করে খাবার দাবার কিনে আনে সে। কিন্তু এখানেই বোধহয় শেষ নয় বিভারলিদের কষ্ট। রাউন্ডহেডদের সেই দলটার নেতা যা বলেছে তা যদি সত্যি হয়, আজ রাতেই পুরে ভস্য হয়ে যাবে আর্নুড। বুড়ো জ্যাকব একা কি করে ঠেকাবে তাদের? দ্রুত পায়ে হেঁটে চলেছে জ্যাকব আর্মিটেজ। মিস জুডিথকে সাবধান করতে হবে। যেখানে বসে ও রাউন্ডহেডদের কথাবার্তা শুনেছে সেখান থেকে আর্নুডের দূরত্ব প্রায় 8 মাইল। প্রথমে নিজের কুটিরে গেল বুড়ো। বন্দুক রেখে তার বনে চলাচলের উপযোগী টাট্টু ঘোড়াটা নিয়ে রওনা হলো আর্নুডের পথে। বনের প্রান্তে দাঁড়িয়ে আছে বাড়িটা। লিমিংটন শহর খুব একটা দূরে নয়। জ্যাকব যখন সেখানে পৌঁছল, নভেম্বরের ছোট্ট দিন তখন শেষ হয়ে এসেছে। অন্ধকার হুমড়ি খেয়ে পড়ছে বনের উপর। আর কতক্ষণ অপেক্ষা করবে রাউন্ডহেডরা? মনে মনে প্রশ্ন করল জ্যাকব। বিশাল বাড়িটার দৌড়ে পৌঁছে টাট্টু থেকে নামল জ্যাকব। চোখ তুলে উপর দিকে তাকালো একবার। জানালাগুলোয় আলো দেখা যাচ্ছে, মোমবাতির আলো। ম্লান, অস্পষ্ট, তবু তো আলো। আর্নুডে এখনো বাতি জ্বলে। এর চেয়ে বিস্ময় আর কি আছে? দরজায় ধাক্কা দিল বুড়ো। বাড়ির একমাত্র পুরুষ ভৃত্য বেঞ্জামিন দরজা খুলে দিল। শরীরের দিক দিয়ে লোকটা যেমন বিশাল তেমনি শক্তপোক্ত, কিন্তু মগজের দিক দিয়ে একটু দুর্বল। বাড়ির সবার কাছে ও বেশিরভাগ সময় মজা পাওয়ার একটা উপকরণ বিশেষ। বেঞ্জামিন, জ্যাকব বলল, বুড়ির সাথে কথা বলতে হবে আমার, এক্ষুনি। দাঁত বের করে হাসল বেঞ্জামিন। তা না হয় বলবে, কিন্তু তুমি হরিণের মাংস এনেছো তো? না হলে কিন্তু বুড়ি খুব খুশি হবে না। না, আনিনি। তবু তুমি আগাথাকে পাঠাও, জরুরি দরকার। আচ্ছা আচ্ছা, পাঠাচ্ছি। মাংসের ব্যাপারে কিছু বলবো না, ঠিক আছে তো? 2 মিনিটের মাথায় মিস জুডিথ ভিলিয়ার্সের সামনে নিয়ে যাওয়া হলো জ্যাকবকে। বছর 50 বয়স বৃদ্ধার, একটু মোটা, পরিপাটি পোশাক আশাক পরনে, পিঠ উঁচু একটা চেয়ারে বসে আছেন। পা দুটো তুলে দেয় একটা টুলের উপর, হাত দুটো বুকের উপর ভাঁজ করা। মাথা নুইয়ে সম্মান জানালো বুড়ো বনরক্ষী। কি নাকি জরুরি কথা আছে তোমার? জিজ্ঞেস করলেন মিস জুডিথ। খুবই জরুরি ম্যাডাম, জবাব দিল জ্যাকব। প্রথম কথা হলো, মহামান্য রাজা পালিয়েছেন হ্যাম্পটন কোর্ট থেকে। রাজা পালিয়েছেন? মাথা ঝাঁকালো জ্যাকব। তারপর সবিস্তারে বলে গেল বিকেলে বনের ভেতর লুকিয়ে লুকিয়ে কি শুনেছে। আজ রাতেই যে আর্নুডের প্রাসাদোপম অট্টালিকাটা পুড়িয়ে দেবে রাউন্ডহেডরা, তাও জানাতে ভুলল না। সবশেষে যোগ করল, এক্ষুনি আপনাদের এ বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। চলে যাওয়া উচিত? শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন মিস জুডিথ। কোথায়? আমি জানি না ম্যাডাম, সত্যি বলছি জানি না। তবে এটুকু জানি, এখানে থাকার আপনাদের চলবে না। আমার কুটির আছে নিউ ফরেস্টে, কিন্তু এমন খারাপ অবস্থা সেটার, আপনার মতো মহিলা অমন জায়গায় থাকতে পারবেন কিনা জানি না। তার মানে কি দাঁড়াচ্ছে জ্যাকব আর্মিটেজ? তোমার প্রস্তাব আমি গ্রহণ করতে পারছি না। তাছাড়া আমি ভিলিয়ার্স বংশের মেয়ে। একদল নচ্ছার সৈনিকের ভয়ে বাড়ি ছেড়ে পালাবো? কখনো না। এই যে চেয়ারে বসে আছি, এখান থেকে এক চুলও নড়ব না আমি। দেখি ওরা কি করে। কিন্তু ম্যাডাম, ব্যাপারটা বোধহয় ঠিক বেঠিক বুঝি না। আমি পালাবো না। ভিলিয়ার্স বাড়ির মেয়েকে অপমান করবে এত বড় সাহস? যাও তুমি, বেঞ্জামিনকে তৈরি হয়ে নিতে বলো। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, লিমিংটনের ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে। ম্যাডাম, আমার মনে হয় শুধু অপমান নয়, আর অনেক কিছু করার সাহস ওরা দেখাবে। সেজন্যই বলছি। আমি তো বলেছি জ্যাকব, আমি পালাবো না। ওদের যা খুশি করুক। তাহলে ম্যাডাম, বাচ্চা কটাকে আমি নিয়ে যাই। আমার কুটিরে থাকবে 2-1 দিন। কর্নেলকে আমি কথা দিয়েছিলাম। বাচ্চাদের বিপদ কি আমার চেয়ে বেশি হবে জ্যাকব আর্মিটেজ? কড়া সুরে জিজ্ঞেস করলেন বৃদ্ধা। আমি বলছি, আমার সাথে বেয়াদবি করার সাহস ওরা পাবে না। খুব বেশি হলে তুমি যে মাংস এনেছো সেটুকু নিয়ে কয়েক পাত্র এল খেয়ে চলে যাবে। আমার তা মনে হয় না ম্যাডাম। আর কিছু না করলেও বাচ্চাদের ভয় দেখিয়ে মজা করবে ওরা। না, আমি নিয়ে যাই ওদের। কিছু যদি না হয় কালই আবার দিয়ে যাব। ঠিক আছে, ওদের নিয়ে যাও, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে নড়ছি না। তুমি যাও, আগাথার বেঞ্জামিনকে পাঠিয়ে দাও। আর তর্ক করা অর্থহীন বুঝে জ্যাকব মাথা নিচু করে বেরিয়ে এলো মিস জুডিথের কামরা থেকে। দরজার বাইরে দাঁড়িয়েছিল আগাথা, আড়ি পেতে সব শুনেছে। জ্যাকবকে দেখেই ওকে কিছু বলবার সুযোগ না দিয়ে চোখ বড় বড় করে ছুটল রান্নাঘরের দিকে আর সবাইকে খবর দেওয়ার জন্য। জ্যাকব রান্নাঘরে ঢুকতেই রাধুনী বলে উঠল, পুড়ে মরার জন্য আমি এখানে থাকতে রাজি নই। আজ রাতে অন্য কোথাও থাকব। আমিও?
চিৎকার করে উঠল অন্যরা। তারপর ছুটল যার যার জিনিসপত্র গোছগাছ করতে। ছেলে মেয়েদের খুঁজে গেল জ্যাকব। নিচতলার একটা কামরায় ওরা খেলা করছিল। কর্নেলের বড় ছেলের নাম এডওয়ার্ড, বয়স 14। ছোট ছেলে হামফ্রে, বয়স 12। বড় মেয়ে অ্যালিসের বয়স 11 আর ছোট মেয়ে এডিথ 8 বছরের। ছেলে দুটোকে নিজের কাছে ডাকল জ্যাকব। মাস্টার এডওয়ার্ড, সে বলল, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তোমাদের। আজ রাতে আমার কুটিরে থাকবে। চলো, তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে নাও, হাতে একদম সময় নেই। বাড়ি ছেড়ে চলে যেতে হবে কেন জ্যাকব? কারণ আজ রাতেই পার্লামেন্টারি সৈন্যরা বাড়ি পুড়িয়ে দেবে। পুড়িয়ে দেবে? এই বাড়ি পুড়িয়ে দেবে? এত বড় সাহস! আমরা লড়াই করবো জ্যাকব। আমি তো বন্দুক চালাতে পারি, তারপর তুমি আছো, বেঞ্জামিন আছে। তাতে কি লাভ হবে? আমরা মাত্র 3 জন, ওদের পুরো একটা দলের সাথে পারবো কি করে? তবু তো চেষ্টা করে দেখতে পারি। তা পারি, কিন্তু তোমার বোনদের কথা একবার ভাবো। চেষ্টা করে যদি হেরে যায় কি অবস্থা হবে ওদের? আগুনে পুড়ে, নয়তো বদমাশগুলোর গুলিতে মারা পড়বে। না মাস্টার এডওয়ার্ড, এখানে থাকা সম্ভব নয়। আমার কুটিরেই যেতে হবে তোমাদের। জুডিথ ফুপুর কি হবে? ওর সাথে আমি কথা বলেছি, কিন্তু উনি বাড়ি ছাড়বেন না। উনার মতো বুড়ো মানুষ এখানে থেকে শত্রুর মুখোমুখি হবেন আর আমি পালাবো? না জ্যাকব, অসম্ভব। ঠিক আছে মাস্টার এডওয়ার্ড, তোমার যা ইচ্ছা, শান্তভাবে বলল জ্যাকব। কিন্তু অ্যালিস আর এডিথকে নিয়ে আমি যাব আমার কুটিরে। সেই জন্য তোমার সাহায্য দরকার। আমি একা ওদের সামলাতে পারবো না। ওদের পৌঁছে দিয়েই তুমি চলে আসবে। আমার ঘর এমন কিছু দূরে নয়, তাড়াতাড়ি ফিরে আসতে পারবে। এবার রাজি হলো এডওয়ার্ড। জ্যাকব আর হামফ্রে চলে গেল কিছু কাপড় চোপড় গুছিয়ে নেওয়ার জন্য। এডওয়ার্ড ডেকে আনলো 2 বোনকে, তৈরি হয়ে নিতে বলল। একটু পরেই জ্যাকব আর হামফ্রে ফিরে এলো কাপড় চোপড় নিয়ে। জ্যাকবের টাট্টুর পিঠে চাপিয়ে দেওয়া হলো পুটুলিটা। 2 বোনকে এডওয়ার্ড জানালো রাতটা ওরা জ্যাকবের কুটিরে কাটাবে। শুনে খুব খুশি মেয়ে দুটো। রাতে বাড়ির বাইরে থাকা এই বয়সের ছেলে মেয়েদের কাছে একটা মহা রোমাঞ্চকর ব্যাপার। মাস্টার এডওয়ার্ড, জ্যাকব বলল, এই নাও দরজার চাবি। তুমি তো চেনো আমার ঘর। ওদের নিয়ে চলে যাও, ঘরে ঢুকে আবার দরজায় তালা দিয়ে রাখবে। তুমি আসছো না? সবিস্ময়ে জিজ্ঞেস করল এডওয়ার্ড। হ্যাঁ, আসছি একটু পর, বলে এডওয়ার্ডকে একপাশে টেনে নিয়ে গিয়ে নিচু কণ্ঠে জ্যাকব বলল, রাজা চার্লস পালিয়েছেন। রাউন্ডহেডরা তার খোঁজে নিউ ফরেস্ট চষে ফেলছে। কখন কোথায় ওরা হাজির হবে কেউ বলতে পারে না। সুতরাং আমি না আসা পর্যন্ত ভাই বোনদের ছেড়ে কোথাও যেও না। মাথা ঝাঁকালো এডওয়ার্ড। জ্যাকব আবার বলল, কোথায় বাতি পাবে জানো তো? আলমারির উপরে। আমার বন্দুকটায় গুলি ভরা আছে। ম্যান্টেল পিসের উপর পাবে ওটা। সৈন্যরা যদি আসে যথাসম্ভব চেষ্টা করবে ঘরে ঢুকতে না দেয়ার। আমি কিছুক্ষণ এখানেই থাকছি, দেখি তোমার ফুপুকে নিয়ে কি করা যায়। হঠাৎ নিজেকে খুব দায়িত্ববান মনে হলো এডওয়ার্ডের। ছোট বোন দুটোকে বাঁচাতে হবে ওকে। ঘাড় কাত করে সম্মতি জানালো জ্যাকবের কথায়। ওদের সাথে বাড়ির ফটক পর্যন্ত এলো জ্যাকব। তারপরে বলল, তোমরা রওনা হও, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরব। কয়েক মিনিটের মধ্যেই 3 ভাই বোন আর টাট্টু ঘোড়াটাকে নিয়ে অন্ধকারে বনের ভেতর হারিয়ে গেল এডওয়ার্ড। জ্যাকব ফিরে এলো বাড়িতে। রান্নাঘরে ঢুকে দেখল রাধুনী আর আগাথা তাদের পোটলা পুটলি গোছাতে ব্যস্ত। মিস জুডিথ কোথায় আগাথা? জিজ্ঞেস করলো জ্যাকব। নিজের ঘরে আছেন, উনি কোথাও যাবেন না, আমি জিজ্ঞেস করেছিলাম। বেঞ্জামিন? চলে গেছে, মার্থাও গেছে ওর সাথে। কখন ফিরবে কিছু বলে গেছে? কাল সকালের আগে না। মিস জুডিথকে নিয়ে মুশকিলই পড়া গেল দেখছি। যাও তো আগাথা, ওপরে গিয়ে বলে এসো, আমি ওর সঙ্গে আরেকটু কথা বলতে চাই। আমি পারবো না, এমনিতেই অন্ধকার হয়ে গেছে, আর দেরি করলে সৈন্যদের হাতে পড়ে যাব। আগাথা, জ্যাকব বলল, আমাকে বুড়ির কাছে নিয়ে চলো, আমি তোমার জিনিসপত্র বয়ে দেব। এবার রাজি হলো আগাথা। লণ্ঠন হাতে পথ দেখিয়ে নিয়ে চলল দোতলায়। মিস জুডিথের কামরার সামনে পৌঁছে দরজায় করাঘাত করল জ্যাকব। ভেতরে এসো। মিস জুডিথের গলা ভেসে এলো। আপনাকে অনুরোধ করছি ম্যাডাম, আজকের রাতটার জন্য আপনি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকুন। জ্যাকব আর্মিটেজ, আমি তো আগেই বলেছি এই বাড়ি আমি ছাড়ব না, 1000 জন রাউন্ডহেড এলেও না। কিন্তু ম্যাডাম। যাও, ভাগো আমার সামনে থেকে, আর কখনো যেন তোমার মুখ না দেখি। ভিতর ডিম কোথাকার। যাও, নিচে গিয়ে আগাথাকে পাঠিয়ে দিয়ে তুমি চলে যাও। আগাথা তো নেই ম্যাডাম, রাধুনী, মার্থা, বেঞ্জামিনও নেই, সব ভেগেছে। আমি চলে গেলে আপনি সম্পূর্ণ একা হয়ে যাবেন বাড়িতে। আমাকে না বলে যাওয়ার সাহস পেল ওরা? ম্যাডাম, ওরা থাকার সাহস পায়নি।
ঠিক আছে জ্যাকব আর্মিটেজ, তুমিও চলে যাও। যাওয়ার সময় বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে যেও। এরপরও ইতস্তত করছে জ্যাকব। কি হলো, গেলে না? চিৎকার করে উঠলেন বৃদ্ধা। আর দেরি করা অর্থহীন মনে হলো জ্যাকবের কাছে। বেরিয়ে এলো সে মিস জুডিথের কামরা থেকে। আগাথা আর রাধুনীকে উঠানে পেল জ্যাকব। প্রতিশ্রুতি মতো আগাথার পুটলিটা কাঁধে তুলে নিল সে। জিজ্ঞেস করল, কোন দিকে যাবে তোমরা? গসিপ অলুটসে, ওখানে রাতে থাকার মতো জায়গা পাওয়া যাবে। গসিপ অলুটস একটা সরাইখানা, আর্নুট থেকে মাইলখানেক দূরে। আশা করছি নিরাপদেই তোমাদের পৌঁছে দিতে পারবো, বলল জ্যাকব। চলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আগাথা প্রশ্ন করল, হায় হায়, একদম মনে ছিল না, বাচ্চাদের কি হবে? আগাথার মতো মেয়েদের উপর সব ব্যাপারে নির্ভর করা যায় না, জানা আছে জ্যাকবের। তাই আসল কথা প্রকাশ করল না ও। শুধু বলল, নিরাপদে আছে, সৈন্যরা কোনো ক্ষতি করতে পারবে না ওদের। মিস জুডিথকে নিয়ে আমার একমাত্র দুশ্চিন্তা। এখানেই ইতি হলো প্রসঙ্গটার। নিঃশব্দে হেঁটে চলল ওরা। যথাসময়ে পৌঁছল গসিপ অলুটস সরাইখানায়। আগাথের বোচকাটা সবেমাত্র একটা টেবিলে নামিয়ে রেখেছে জ্যাকব। এই সময় উঠানে শোনা গেল ঘোড়ার খুরের টকবক আওয়াজ। একটু পরেই সরাইখানায় ঢুকল একদল সৈনিক। চিনতে পারল জ্যাকব। বনের ভেতর দেখা সেই দলটা। সাউথ ওয়ার্ল্ডও আছে ওদের ভেতর। জ্যাকবকে চিনতে পারল সাউথ ওয়ার্ল্ড। এগিয়ে এসে কথা বলল সে। আর্নুড এখন কে কে আছে জ্যাকব, জানো নাকি? হ্যাঁ, কর্নেলের ছেলেমেয়েরা আর কয়েকজন দাসদাসী। মিস জুডিথের কথা বলতে গিয়েও বলল না। একটা বুদ্ধি এসেছে মাথায়, বুড়িকে হয়তো বাঁচাতে পারবে। আমি জানি তোমরা আর্নুডে যাচ্ছ, একটা চোখ টিপে জ্যাকব বলল। কাকে খুঁজছ তাও শুনেছি। কাছে এসো, একটা কথা বলি। অবশ্য আমার কথা সত্য বলে ধরে নিও না, আমার ভুলও হতে পারে। চারপাশে একবার তাকিয়ে নিয়ে নিচু কণ্ঠে যোগ করল, ওখানে যদি কোনো বুড়ি বা ওই জাতীয় কাউকে দেখো, ঘোড়ার পিঠে চাপিয়ে সোজা লিমিংটন নিয়ে যাবে, যত তাড়াতাড়ি পারো। বুঝতে পারছো আমার কথা? সব জানতার হাসি হাসলো সাউথ ওয়ার্ল্ড দাঁত বের করে। তারপর মাথা ঝাঁকিয়ে জ্যাকবের একটা হাত টেনে নিয়ে একটু চাপ দিয়ে ছেড়ে দিল। একটা কথা জ্যাকব আর্মিটেজ, তোমার কথা মতো যদি ওকে ধরতে পারি, অবশ্যই তোমাকে কিছু পুরস্কার দিতে চাইবেন আমাদের নেতা। কাল বা পরশু কোথায় গেলে পাবো তোমাকে? আজ রাতে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর বলো না সাউথ ওয়ার্ল্ড, একটা ভয়ানক ঝামেলায় জড়িয়ে গেছি। পরে বলবো এক সময়। আমাকে খুঁজতে হবে না, সময় হলে আমি তোমাদের খুঁজে নেব। মাথা ঝাঁকিয়ে চলে গেল সাউথ ওয়ার্ল্ড তার দলনেতার কাছে। একটু পরেই দলনেতার চিৎকার শোনা গেল, ঘোড়ায় চাপো সবাই। চলে গেল সৈনিকরা। রাউন্ড হেডরা চলে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করল জ্যাকব সরাইখানায়। তারপর বেরিয়ে এলো সেও। ধীরে ধীরে এগিয়ে চলল আর্নুডের দিকে। বনের প্রান্তে এসে একটা গাছের নিচে অন্ধকারে দাঁড়ালো সে, দৃষ্টি বিরাট বাড়িটার দিকে। তারপর একসময় অনেকগুলো মশাল জ্বলে উঠতে দেখল সে। মিনিট 15 পর দেখতে পেল রাতের কালো আধারের চেয়েও কালো ধোঁয়া মেঘের মতো উঠে যাচ্ছে মেঘমুক্ত পরিষ্কার আকাশে। একটু পরেই জানালাগুলোয় দাও দাও করে জ্বলে উঠল আগুন। আশপাশের অনেকটা জায়গা আলোকিত হয়ে উঠল কমলা রঙের গনগনে আলোয়। শেষ। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল জ্যাকব। তারপর ঘুরে দাঁড়িয়ে দ্রুত পায়ে চলতে লাগলো তার কুটিরের দিকে। কয়েক মুহূর্ত পরেই একটা ঘোড়ার তীব্র বেগে ছুটে আসবার শব্দ, সেই সাথে তীক্ষ্ণ চিৎকার। তাড়াতাড়ি পথ থেকে সরে একটা ঝোপের আড়ালে দাঁড়ালো বুড়ো। জেমস সাউথওয়ার্ল্ড ঘোড়া ছুটিয়ে চলে গেল। তার পেছনে বাঁধা মিস জুডিথ। ঘোড়ার পিঠের উপর উপুর হয়ে ঝুলতে ঝুলতে সমানে হাত পা ছুটছেন আর চিৎকার করছেন। মুচকি একটু না হেসে পারল না জ্যাকব। অদ্ভুত এক প্রশান্তি অনুভব করল। সাউথওয়ার্ল্ডকে ও বিশ্বাস করাতে পেরেছে মিস জুডিথ আসলে ছদ্মবেশী রাজা চার্লস। ভদ্রমহিলা নিশ্চয়ই বেঁচে যাবেন। ওকে নিয়ে লিমিংটনে পৌঁছেই সাউথওয়ার্ল্ড টের পাবে ভুলটা। তখন মিস জুডিথকে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না ওর। সাউথওয়ার্ল্ডের ঘোড়ার শব্দ দূরে মিলিয়ে যেতেই আবার পথে উঠে এলো জ্যাকব। মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে পেছনে বনভূমির মাথা ছাড়িয়ে ওঠা লেলিহান অগ্নিশিখার দিকে। আধ ঘন্টার মতো লাগলো জ্যাকবের কুটিরে পৌঁছতে। দরজায় ধাক্কা দিল। ওর কুকুর স্মোকার ভয়ানক স্বরে ঘেউ ঘেউ করে উঠল। ফক্স হাউন্ড এবং ব্লাড হাউন্ডের শঙ্কর কুকুরটা। যতক্ষণ না জ্যাকব কথা বলল ততক্ষণ ওটা ডেকেই চলল। অবশেষে দরজা খুলল এডওয়ার্ড। অ্যালিসা এডিথ ঘুমিয়ে গেছে, বলল সে। হামফ্রে ওদের পাশে বসে ঝিমুচ্ছে। বাড়ি ফেরার আগে ওর একটু ঘুমিয়ে নেওয়া উচিত না জ্যাকব? বাড়ি ফেরা? হ্যাঁ, শান্তস্বরে বলল জ্যাকব। বাইরে এসো মাস্টার এডওয়ার্ড, দেখো। জ্যাকবের পেছন পেছন বেরিয়ে এলো এডওয়ার্ড। বুড়োর ইশারা অনুসরণ করে তাকালো আর্নোডের দিকে। আগুনের শিখা বনের গাছপালা ছাড়িয়ে উঠে গেছে আকাশে।
জ্বলছে ওদের বাড়ি, পুড়ছে। নিঃশব্দে দেখতে লাগলো এডওয়ার্ড। শরীরের পাশে হাত দুটো মুঠো পাকিয়ে উঠেছে, উপরের দাঁত দুটো চেপে বসেছে নিচের ঠোঁটের উপর। ফুপু, চিৎকার করে উঠল ও। উনি ভালোই আছেন আশা করি, জবাব দিল জ্যাকব। এতক্ষণে বোধহয় লিমিংটনে পৌঁছে গেছেন। কালই আমরা যাবো ওর সঙ্গে দেখা করতে। না মাস্টার এডওয়ার্ড, উচিত হবে না। ওদের ভাবতে দাও তোমরা পুড়ে মরেছ। ওরা না হয় ভাবল, কিন্তু ফুপু তো জানে আমরা এখানেই আছি। তা ঠিক, ভুলেই গেছিলাম কথাটা। আচ্ছা ঠিক আছে মাস্টার এডওয়ার্ড, কাল আমি লিমিংটনে গিয়ে দেখা করে আসবো মিস জুডিথের সঙ্গে। তারপর ভেবেচিন্তে ঠিক করব কি করা যায়। এডওয়ার্ড যেন শুনতেই পায়নি জ্যাকবের কথা। দাঁতে দাঁত চেপে বলল, আমার বাড়ি পুড়িয়ে দিল রাউন্ড হেডরা। এর জন্য একদিন ওদের কঠিন মূল্য দিতে হবে জ্যাকব, আমি বলে রাখছি। মাস্টার এডওয়ার্ড, শান্ত কণ্ঠে বলল জ্যাকব, ঘরে চলো, তুষার পড়তে শুরু করেছে। পরদিন সকালে ছেলে মেয়ে চারটেকে সামান্য কিছু নাস্তা ঘরে যা ছিল খেতে দিয়ে আর্নউডের পথে রওনা হলো জ্যাকব। এডওয়ার্ডদের বাড়িতে পৌঁছে দেখল আগুন নিভে গেছে, তবে ধোঁয়া উঠছে এখনো ধ্বংসস্তূপ থেকে। স্থানীয় লোকজন কৌতূহলী হয়ে দেখতে এসেছে কি ব্যাপার। ওদের ভেতর বেঞ্জামিনকেও দেখতে পেল বুড়ো। জ্যাকবকে দেখে এগিয়ে এলো বেঞ্জামিন। সুন্দর বাড়িটার কি দশা করেছে দেখেছ, বলল জ্যাকব। হ্যাঁ, মাথা ঝাঁকিয়ে জবাব দিল বেঞ্জামিন। খুব খারাপ লাগছে আমার। লিমিংটনের কি খবর? রাউন্ডহেড সৈনিকে ভরে গেছে, সব জায়গায় তল্লাশি চালাচ্ছে। আর আমাদের বুড়ি, উনি কোথায়? সে আর কি বলবো, করুণ ঘটনা। দীর্ঘশ্বাস ফেলল বেঞ্জামিন। কেন? মিস জুডিথের তো নিরাপদেই থাকার কথা। তোমার সঙ্গে দেখা হয়নি লিমিংটনে? দেখা ঠিক হয়নি, তবে আমি দেখেছি ওরা ওকে রাজা মনে করেছিল, বেচারা। এতক্ষণে নিশ্চয় ওদের সেই ভুল ভেঙেছে। ভুলটা করেছিল সাউথ ওল্ড, বলল বেঞ্জামিন। নিজের ঘাড় ভেঙে সেই ভুলের খেসারত দিতে হয়েছে ওকে। ঘাড় ভেঙে? কিরকম? সাউথ ওল্ড আমাদের বুড়িকে রাজা চার্লস মনে করে ঘোড়ার পিছনে বেঁধে রওনা হয়েছিল লিমিংটনের দিকে, কিন্তু মিস জুডিথ এমন ভয়ঙ্করভাবে হাত পা ছুটতে শুরু করেছিলেন, ও আর সামলাতে পারেনি। দুজনেই পড়ে যায় ঘোড়ার পিঠ থেকে। সে সময় ঘাড় ভাঙে সাউথ ওল্ডের। ভালো হয়েছে, বিশ্বাসঘাতকতার শাস্তি এভাবেই পেতে হয়, বলল জ্যাকব। তারপর মিস জুডিথ এখন কোথায়? ওর সাথে দেখা করে তুমি কথা বলনি? বললাম তো, দেখা ঠিক করতে পারিনি। তবে ও বলিনি বুঝি? শুধু সাউথ ওল্ড না, নিজের ঘাড়ও উনি ভেঙেছেন। মানে মানে মিস জুডিথ মারা গেছেন? হ্যাঁ, জবাব দিল বেঞ্জামিন। কিন্তু আমার দুঃখ হচ্ছে ছেলে মেয়েগুলোর জন্য। মার্থা তো কাল রাতে আগুন দেখার পর থেকেই কাঁদছে। ও তাই নাকি? আচ্ছা বেঞ্জামিন, রাজার সম্পর্কে কিছু শুনেছ নাকি লিমিংটনে? না, তবে ভোরেই দেখলাম সৈন্যরা আবার বেরিয়ে গেল। কে যেন বলছিল সবাইকে সে বনে ঢুকতে দেখেছে। ঠিক আছে বেঞ্জামিন, আমি এবার যাই। এদেশ ছেড়েই চলে যাব, আর এখানে কেন থাকব? শেষ দিকে গলাটা ধরে এলো জ্যাকবের। নিখুঁত অভিনয়। তারপর সামলে নেওয়ার ভান করে বলল, আগাথার রাধুনি কোথায়? আজ সকালে লিমিংটন পৌঁছেছে। আমার হয়ে ওদের বিদায় জানিও। তা না হয় জানাবো, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? এখনো ঠিক করিনি, লন্ডনেও যেতে পারি। ছেলে মেয়ে কটার মায়াতে এখানে পড়েছিলাম, ওরা নেই, তাহলে আর কেন? বলে ঘুরে দাঁড়ালো জ্যাকব। বেঞ্জামিনকে আর কিছু বলবার সুযোগ না দিয়ে হাঁটতে শুরু করল। কর্নেল বিভারলিকে জ্যাকব প্রতিশ্রুতি দিয়েছিল বিপদ আপদ থেকে তার বাচ্চাদের সে রক্ষা করবে। পথ চলতে চলতে ও সিদ্ধান্ত নিয়ে ফেলল ছেলে মেয়ে চারটেকে নিজের কাছেই রাখবে। নিউ ফরেস্টের অরণ্যে ওর নাতি নাতনি হিসাবে বেড়ে উঠবে ওরা। ওদের লুকিয়ে রাখবার মতো এর চেয়ে ভালো কোনো জায়গার কথা জানা নেই জ্যাকবের। বেশ কিছুক্ষণ ভাবল ও ব্যাপারটা নিয়ে। তারপর মনে হলো এর চেয়ে ভালো জায়গা আসলে হতেই পারে না। দু একজন বনরক্ষী ছাড়া আর কেউ জানে না ওর কুটিটা কোথায়। সাধারণত মানুষ যে পথে চলাচল করে তার থেকে অনেক দূরে ওটা। কতগুলো বড় বড় ঝাঁকড়া ডালপালাওয়ালা গাছের ভেতর প্রায় লুকানো। তাছাড়া যারা ওকে চেনে তারাও ওর আত্মীয় স্বজনদের সম্পর্কে বেশি কিছু জানে না। তাই হঠাৎ করে ওর চার নাতি নাতনির আবির্ভাবে কেউ বিশেষ কিছু সন্দেহ করতে পারবে না। তারপর যখন সময় অনুকূল হবে তখন না হয় কর্নেলের অন্য আত্মীয় স্বজনদের জানানো যাবে ওদের চারজনের বেঁচে থাকবার কথা। ওদের ভরণ পোষণের জন্য আমি বেশি করে স্বীকার করব। তাছাড়া নিজেদের যেন দেখাশোনা নিজেরাই করতে পারে সেটাও শেখাবো ওদের। এইসব ভাবতে ভাবতে
কুটিরে পৌঁছলো বুড়ো। ঘরের বাইরেই পেল ছেলে মেয়েদের। জ্যাকবকে দেখে ওরা ছুটে এলো। ওদের আগে আগে ঘেউ ঘেউ করতে করতে এলো কুকুরটা। ব্যাস ব্যাস, থাম স্মোকার বলে এডওয়ার্ডের দিকে তাকালো জ্যাকব। কি ব্যাপার, তোমরা বাইরে কেন? বলে গেলাম না ঘর ছেড়ে বেরোবে না। কি করব, জবাব দিল এডওয়ার্ড। আসছি বলে এতক্ষণ কাটিয়ে এলে। আমি গিয়েছি আর এসেছি, 1 মিনিটও ফালতু নষ্ট করিনি। যা হোক, আজ এবং আগামী কদিন আমি জানি না, ঘরের ভেতরেই কাটাতে হবে তোমাদের। রাউন্ডহেডরা সারা বনে তল্লাশি চালাচ্ছে, এখানেও আসতে পারে। ওরা কি এই ঘরও পুড়িয়ে দেবে? জ্যাকবের একটা হাত আঁকড়ে ধরে ভয়ার্ত স্বরে জানতে চাইল অ্যালিস। তোমরা এখানে আছো জানলে দিতেও পারে, তাই বলছি ঘর থেকে একদম বেরোবে না। ওরা এলেও যেন তোমাদের দেখতে না পায়। চলো এখন ঘরে চলো। সামনে একটা বড় কামরা আর পেছনে 3টে ছোট ছোট শোয়ার ঘর আর রান্নাঘর, এই নিয়ে জ্যাকবের কুটির। সামনের ঘরটায় বসলো ওরা। এবার চলো দেখি দুপুরে কি খাবার ব্যবস্থা করা যায়। জ্যাকব বলল, মনে হয় কিছুটা হরিণের মাংস এখনো আছে। আমাদের সবাইকে এখন থেকে কাজের মানুষ হতে হবে। কে রাঁধবে? আমি, জবাব দিল অ্যালিস। কিন্তু কি করে রাঁধতে হয় সেটা দেখিয়ে দিতে হবে আমাকে। ঠিক আছে, দেব। ওই কোনায় ঝুড়িতে আলু আছে, পেঁয়াজও আছে। এখন দরকার শুধু পানি। কে নিয়ে আসবে? আমি যাচ্ছি বলে একটা মাটির পাত্র হাতে বেরিয়ে গেল এডওয়ার্ড। কাছে একটা ঝর্ণা ছিল, সেখান থেকে ও পাত্রটা ভরে আনবে। আলু ছিলে কেটে ধোয়া হলো। হামফ্রে, এলিস আর এডিথি করলো, জ্যাকব দেখিয়ে দিল। এডওয়ার্ড পানি নিয়ে আসবার পর ওকে নিয়ে জ্যাকব মাংস কাটলো টুকরো টুকরো করে। এরপর হাঁড়ি ধুয়ে মাংস আর আলুর সাথে পানি দিয়ে চড়িয়ে দেওয়া হলো চুলায়। রান্না হতে লাগলো। এই ফাঁকে জ্যাকব ছেলে মেয়েদের দেখিয়ে দিল কি করে জিনিসপত্র সব গোছগাছ করে রাখতে হয়, কি করে ঘর ঝাঁট দিতে হয়, মুছতে হয়, কি করে চুলার আগুন স্থির রাখতে হয় ইত্যাদি। রান্না প্রায় শেষ হয়ে এসেছে। জ্যাকব বলল, হামফ্রে, তুমি এবার কয়েকটা বাসন নিয়ে এসো, ওই যে ওখানে আছে ওই তাকটায়। অ্যালিস, তুমি দেখো দেরাজে ছুরি আছে, কয়েকটা পেঁয়াজ কেটে ফেলো। আর এডিথ, তোমাকে কি কাজ দেয়া যায়? হ্যাঁ, পেয়েছি। তুমি যাও, তাকে একটা বয়মে লবণ আছে, নিয়ে এসো। এডওয়ার্ড, তুমি বাইরে গিয়ে নজর রাখো, কাউকে আসতে দেখলেই আমাকে জানাবে। মহা উৎসাহে কাজ করছে সবাই। মাংস রান্না প্রায় শেষ, পেঁয়াজ লবণ দেয়া হয়ে গেছে, এবার নামিয়ে ফেললেই হয়। এমন সময় ছুটতে ছুটতে ঘরে ঢুকলো এডওয়ার্ড। একদল রাউন্ডহেড সৈন্য, হাঁপাতে হাঁপাতে বলল সে। এদিকেই আসছে। অ্যালিস আর এডিথ ভয়ার্ত স্বরে চিৎকার করে উঠল। ওদের দিকে নজর না দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল জ্যাকব। ফিরে এলো প্রায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, রাউন্ডহেডই, বলল ও। আমাদের এখানে বোধহয় তল্লাশি চালাবে। এখন আমি যা বলি তাড়াতাড়ি সেই মতো করো। প্রথম কথা, একদম চিৎকার চেঁচামেচি না, চুপচাপ থাকবে সবাই। হামফ্রে, তুমি এডিথ আর অ্যালিসকে নিয়ে শোবার ঘরে যাও। বিছানায় উঠে লেপমুড়ি দিয়ে থাকো, যেন ভীষণ অসুস্থ তোমরা। এডওয়ার্ড, তোমার কোট খুলে ফেলে আমার এই পুরনো শিকারের জামাটা পরে নাও। তুমিও শোয়ার ঘরে থাকবে, ভাব দেখাবে যেন অসুস্থ ভাই বোনদের সেবা করছো, ঠিক আছে? মাথা ঝাঁকালো সবাই। তাহলে চলো, গুন্ডাগুলো বিদায় হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করবো। শোয়ার ঘরে এলো ওরা। হামফ্রে আর মেয়ে দুটো তাড়াতাড়ি দুটো বিছানায় উঠে পড়ল। থুতনি পর্যন্ত লেপ দিয়ে ঢেকে দিল তাদের জ্যাকব। এডওয়ার্ড জ্যাকবের শিকারের জামা পরে দাঁড়িয়ে গেল দুবোনের বিছানার পাশে, হাতে পানি ভর্তি একটা মগ। বাইরের ঘরে ফিরে এলো জ্যাকব। হামফ্রে যে বাসনগুলো টেবিলে সাজিয়েছিল সেগুলো তাড়াতাড়ি আবার তাকে উঠিয়ে রাখল। কাজটা সবেমাত্র শেষ করেছে। এই সময় বাইরে ঘোড়ার শব্দ এবং মানুষের হইচই। কয়েক মুহূর্ত পরেই ধাক্কা পড়ল দরজায়। খোলো, দরজা খোলো, কর্কশ একটা কণ্ঠস্বর চিৎকার করে উঠল। খুলছি খুলছি, গলাটাকে সন্ত্রস্ত সেই সাথে একটু উদ্বিগ্ন করে তুলে জবাব দিল জ্যাকব। দরজার কাছে গিয়ে দাঁড়ালো বুড়ো, ছিটকিনি নামালো। বাইরে থেকে একটা হাত ধাক্কা দিয়ে খুলে ফেলল কপাট। জ্যাকবকে ঠেলে সরিয়ে দিয়ে হুড়মুড় করে ঘরে ঢুকলো কয়েকজন সৈনিক। একেবারে সামনে তাদের দলনেতা। কে তুমি? জিজ্ঞেস করল সে। হতভাগ্য একজন বনরক্ষী স্যার, আমি স্যার ভয়ানক বিপদে আছি, জবাব দিল জ্যাকব। বিপদ? কিসের বিপদ? আমার 3 নাতি নাতনি বিছানায় পড়ে আছে, কুটি বসন্ত 3 জনেরই। এ হে, কুটি বসন্ত? একটু সচকিত দেখালো দলনেতাকে। কিন্তু কুটি বসন্তই হোক আর প্লেগই হোক, তোমার বাড়ি আমরা তল্লাশি করব। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন স্যার, শুধু দয়া করে একটু খেয়াল রাখবেন বাচ্চাগুলোকে ভয় পাইয়ে দেবেন না। খোঁজ শুরু করলো সৈনিকেরা। একে একে সবগুলো ঘরের দরজা খুলে দিল জ্যাকব। কোনা কানাচ, খাটের নিচে, টেবিলের নিচে, সব জায়গায় খুঁজল সৈনিকরা। বাচ্চাদের ঘরে যখন এলো, ছোট্ট এডিথ তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল ওদের দেখে।
এডওয়ার্ড মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করল ওকে, ভয় পেতে বারণ করল। ছেলে মেয়েদের দিকে খুব একটা মনোযোগ দিল না রাউন্ড হেডরা। খোঁজাখুঁজি শেষ করে সামনের কামরায় চলে এলো সবাই। আর এখানে থাকার কোনো মানে হয় না, বলল এক সৈনিক। চলো আমরা যাই, ভীষণ ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে। আমারও, বলেই নাক দিয়ে জোরে শ্বাস নিল অন্য এক সৈনিক। দারুণ সুগন্ধ ছুটেছে, বলতে বলতে টেবিলের উপর রাখা মাংসের পাত্রটার ঢাকনা উঠালো সে। তারপর জ্যাকবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি জিনিস? আমার খাবার, 3-4 দিনের রান্না আমি একেবারেই সেরে রাখি। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অসুস্থ, আমার আর কাজের লোক নেই, একা বুড়ো মানুষ, রান্না করে উঠতে পারি না রোজ। একটু চেখে দেখতে খুব ইচ্ছে হচ্ছে, বলল সৈনিকটি। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা সবাই বসুন, খিদে পেয়েছে বলছেন তাহলে খেয়ে নিন, আমি পরে আরেকটু রান্না করে নেব। আর বলতে হলো না, বসে গেল সৈনিকরা। বাসনগুলো আবার এনে দিল জ্যাকব। কয়েক মিনিটের ভেতর পাত্রটা শূন্য করে উঠে দাঁড়ালো ওরা। দারুণ স্বাদ তোমার খাবারের, ঠোঁট চাটতে চাটতে দলনেতা বলল। সময় পেলে আরেকদিন এসে খেয়ে যাব, কি বলো? বলে প্রাণ খুলে হাসল সে। সঙ্গীদের দিকে তাকিয়ে যোগ করল, চলো এবার যাওয়া যাক। বাইরে গিয়ে ঘোড়ায় চাপল সৈনিকরা। অদৃশ্য হয়ে গেল গভীর অরণ্যে। এত সস্তায় মিটে যাবে ভাবিনি, মনে মনে বলল জ্যাকব। চিৎকার করে ডাকলো ছেলে মেয়েদের। ওরা ঘরে ঢুকতে ঢুকতে জ্যাকব বলল, গেছে শয়তানগুলো। আর আমাদের খাবারও। শূন্য হাঁড়ি আর এঁটো বাসনগুলোর দিকে তাকিয়ে বলল হামফ্রে। হ্যাঁ, তবে আমরা আবার রেঁধে নিতে পারবো, তাই না? একটু দেরি হবে, কিন্তু কি আর করা, ওরা যে এত সহজে বিদায় হয়েছে তাতেই আমি খুশি। সবাই মিলে আবার রাঁধল ওরা। রান্না যখন শেষ হলো তখন খিদে এমন প্রচণ্ড হয়ে উঠেছে যে বসবার তরটুকু সইল না কারো। দাঁড়িয়ে দাঁড়িয়েই হাপুস হুপুস খাওয়া শুরু করলো। দিনের বাকি সময়টুকু ভালোভাবেই কেটে গেল, সৈনিকরা আর এলো না। রাতেও নির্বিঘ্নে ঘুমালো সবাই। পরদিন যথারীতি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ল জ্যাকব। এডওয়ার্ডকে ডেকে বলল, আমি একটু লিমিংটনে যাচ্ছি, কিছু জিনিসপত্র কিনতে হবে, ওদের দিকে খেয়াল রেখো। রাউন্ড হেডরা যদি আসে কালকের মতো বলো ভাই বোনদের বসন্ত হয়েছে। জ্যাকবের টাট্টু ঘোড়ার নাম বিলি। বাইরে এসে ওটার পিঠে জিন চাপিয়ে রওনা হলো সে লিমিংটনের দিকে। প্রথমে গসিপ অলুটসে গেল। সেখানে জানতে পারল রাজা চার্লস আবার বন্দী হয়েছেন। হোয়াইট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে তাকে। অর্থাৎ রাউন্ড হেডদের কাজ শেষ, যেমন এসেছিল তেমনি ঝড়ের বেগে লন্ডনে ফিরে যাচ্ছে ওরা। রাজার বন্দী হওয়ার খবরে দুঃখিত হলেও সৈন্যরা ফিরে যাচ্ছে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল জ্যাকব। দ্রুত ঘোড়া চালিয়ে লিমিংটনে পৌঁছল। কাপড়ের দোকানে গিয়ে এডওয়ার্ড, হামফ্রে, এডিথ এবং অ্যালিসের জন্য সাধারণ কৃষক পরিবারের ছেলেমেয়েরা যে ধরনের পোশাক পরে তেমন কয়েকটা কাপড় কিনল। তারপর আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাবার দাবার কিনে রওনা হলো বাড়ির পথে। জ্যাকব যখন কুটিরে পৌঁছল তখন বাইরের ঘরে খেলা করছে ছেলেমেয়েরা। ওকে দেখেই হইচই করে উঠল সবাই, বিশেষ করে মেয়ে দুটো। বাড়ির বাইরে দিন কাটানোর এই ব্যাপারটাকে বেশ উপভোগ করছে ওরা। নতুন কেনা কাপড়গুলো যার যার হাতে ধরিয়ে দিয়ে জ্যাকব বলল, তোমাদের ওসব দামি পোশাক আর পরা চলবে না, এগুলো পরতে হবে। এখন থেকে তোমরা আমার নাতি নাতনি আর আমি তোমাদের নানা। আমি আর তোমাদের মিস বা মাস্টার বলে ডাকবো না, জানো তো আমরা গরিব মানুষরা বাড়ির ছেলেমেয়েদের ওভাবে ডাকি না। কেন, তুমি আমাদের নানা কেন? প্রশ্ন করল ছোট্ট এডিথ। এডওয়ার্ড বুঝতে পেরেছে তোমরা ছোট তো তাই পারোনি। বলছি শোনো, রাউন্ড হেডরা তোমাদের বাবাকে খুন করেছে, তোমাদেরকেও পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি ওদের কথাবার্তা শুনে ফেলায় পারিনি। যাই হোক, আমার এখানে থাকলেও ওরা যদি টের পায় তোমরা আসলে কর্নেল ভিভারলির ছেলে মেয়ে, তাহলে হয়তো আবার তোমাদের খুন করার চেষ্টা করবে। সেজন্য আমার নাতি নাতনির মতো থাকতে হবে তোমাদের। তোমাদের নামও বদলে ফেলতে হবে। এখন থেকে তোমাদের পদবি আর ভিভারলি নয়, আর্মিটেজ। তুমি এডওয়ার্ড আর্মিটেজ, তুমি হামফ্রে আর্মিটেজ, তুমি অ্যালিস আর্মিটেজ, আর তুমি এডিথ আর্মিটেজ। কেমন? মাথা ঝাঁকালো সবাই। তোমাদের সব কাজ নিজেদেরই করতে হবে। দেখতেই পাচ্ছ আমার বাড়িতে কাজ করার কোনো মানুষ নেই, মানুষ রাখার মতো পয়সাও নেই আমার। ভয় পেও না, কয়েকদিন করলেই তোমরা শিখে যাবে। কাল থেকে আমি এডওয়ার্ডকে হরিণ শিকারের কৌশল শেখাবো। হামফ্রে একটু বড় হলে ওকেও শেখাবো। পরদিন সকালে এডওয়ার্ডকে নিয়ে শিকারে বেরোলো জ্যাকব। কুকুর স্মোকারকেও সঙ্গে নিয়েছে। এডওয়ার্ডের কাছে বন্দুক নেই। আসলে শিকার করবে জ্যাকব, ও দেখবে, কায়দা কানুন শিখবে। নিঃশব্দ বনের ভেতর দিয়ে প্রায় মাইলখানেক চলে এলো ওরা। হঠাৎ হাত উঁচু করে একটা ইশারা করলো জ্যাকব এডওয়ার্ডের দিকে তাকিয়ে। তারপরেই বসে পড়ল উঁচু ফার্নের ভেতর। এডওয়ার্ডও বসে পড়ল দেখা দেখি। স্মোকারকে কিছু বলতে হলো না, নিজে থেকে চুপ হয়ে গেল। আস্তে আস্তে গুড়ি মেরে এগিয়ে চলল দুজন। ঘাসে ছাওয়া একটা ফাঁকা জায়গার কিনারে পৌঁছল অবশেষে।
অবাক হয়ে এডওয়ার্ড দেখল একটা হরিণ আর 3টে হরিণী চড়ছে সেখানে। হরিণীগুলো শান্তভাবে ঘাস খেয়ে যাচ্ছে, কিন্তু হরিণটা একটু পরপরই মাথা তুলে নাকের বাঁশি ফুলিয়ে বাতাসের ঘ্রাণ নিচ্ছে। হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছে জ্যাকব। হরিণটা যেই মাথা তুলছে অমনি থেমে পড়ছে। হরিণটা যে আবার খেতে শুরু করেছে, ও আবার এগোতে শুরু করছে। জ্যাকবের দেখা দেখি এডওয়ার্ডও এগিয়ে যাচ্ছে, থামছে, আবার এগিয়ে যাচ্ছে। এইভাবে হরিণটার প্রায় 50 গজের ভেতর পৌঁছে গেল ওরা। আস্তে করে বন্দুক তুলল জ্যাকব। বাঁটটা কাঁধে লাগালো নিঃশব্দে, আঙুল দিয়ে টেনে বন্দুকের সেফটি ক্যাচ খুলল। মৃদু একটা শব্দ হলো ক্লিক করে। সঙ্গে সঙ্গে খাওয়া থামিয়ে মুখ উঁচু করল হরিণটা। সন্দেহের চোখে তাকালো যেদিক থেকে শব্দটা এসেছে সেদিকে। আর দেরি না করে জ্যাকব ঘোড়া টেনে দিল বন্দুকের। গুলি ছুটল। কোথায় লাগলো কিছু বুঝতে পারল না এডওয়ার্ড। শুধু দেখলো একবার লাফ দিল হরিণটা, তারপর হাঁটু ভেঙে পড়ে গেল মুখ থুবড়ে। পড়েই পা চারটে আকাশের দিকে উঠে গেল হরিণটা। নড়ল কিছুক্ষণ, তারপর স্থির। ইতিমধ্যেই মাদি হরিণগুলো অদৃশ্য হয়ে গেছে বনের ভেতর। চিৎকার করে লাফ দিয়ে উঠে দাঁড়াল এডওয়ার্ড। ছুটতে যাবে মরা হরিণটার দিকে। জ্যাকব তাড়াতাড়ি হাত ধরে ওকে ঠেকালো। এডওয়ার্ড, ওরকম চেঁচিয়ে ওঠা একদম উচিত হয়নি। কেন? হরিণটা তো মরে গেছে। তা গেছে, কিন্তু কি করে জানছি কাছাকাছি কোথাও আরেকটা লুকিয়ে আছে কিনা? যদি থাকে তোমার চিৎকারে সাবধান হয়ে যাবে না? আমাদের দুজনের কাছে যদি বন্দুক থাকতো আর আমার গুলির শব্দে হরিণটা লাফিয়ে উঠত, তুমি গুলি করতে পারতে। বুঝতে পেরেছি জ্যাকব, আর কোনোদিনই ভুল হবে না। চলো দেখি কেমন হরিণটা। ফার্নের ভেতর দিয়ে এগিয়ে গেল ওরা। হরিণটার দিকে এক পলক তাকিয়ে জ্যাকব বলল, 6 থেকে 7 বছর বয়স এটার। বিস্ময় চাপতে পারল না এডওয়ার্ড। কি করে জানলে তুমি? শিং দেখে। 3 বছর পর্যন্ত হরিণের শিং থাকে 2টো, 4 বছরে হয় 3টে, 5 বছরে 4টে, আর 5 বছরের ওপরে যেগুলোর বয়স সেগুলোর শিং হয় 5টা থেকে 20-30টা। এটার শিং 9টা, তাই ধারণা করলাম এটার বয়স 6 থেকে 7-এর ভেতরেই হবে। কোমরবন্ধে ঝোলানো খাপ থেকে বড় হান্টিং নাইফটা বের করলো জ্যাকব। হরিণটার মাথা কেটে রাখলো, তারপর পেট কেটে ভুঁড়িটাও বের করে ফেলল। হরিণের চামড়ায় ছুরি মুছতে মুছতে বলল, তুমি ক্লান্ত হয়ে যাওনি তো এডওয়ার্ড? একটুও না। তাহলে এখন যদি একা একা বাসায় ফিরতে বলি, পারবে? বোধ হয়। ঠিক আছে, চলে যাও তাহলে। চিনতে না পারলে অবশ্য ক্ষতি নেই, স্মোকারকে নিয়ে যাও, ওই চিনিয়ে দেবে। বাসায় গিয়ে যত তাড়াতাড়ি পারো বিলিকে নিয়ে এসো, আমি ততক্ষণ এটার চামড়া ছাড়িয়ে ফেলি। চলে গেল এডওয়ার্ড। ঘন্টা দেড়েকের ভেতর ফিরে এলো টাট্টুটাকে নিয়ে। এদিকে জ্যাকব শুধু চামড়া ছাড়ানো নয়, হরিণটাকে টুকরা টুকরা করে কেটেও ফেলেছে। চামড়ার ভেতর টুকরাগুলোকে পোটলা করে টাট্টুর পিঠে চড়িয়ে রওনা হলো কুটিরের দিকে। কুটিরে পৌঁছেই জ্যাকব মাংসের টুকরাগুলোকে ঝুলিয়ে দিল খুঁটির সাথে। টাট্টুটাকে আস্তা বলে রেখে এলো এডওয়ার্ড। এরপর খেতে বসলো সবাই। রান্না করেছে হামফ্রে আর অ্যালিস। চমৎকার হয়েছে খেতে। জ্যাকব তো ঘোষণাই করে বসলো, এত ভালো রান্না সে জীবনে খায়নি। পরদিন সকালে জ্যাকব লিমিংটনে যাওয়ার জন্য তৈরি হলো। হরিণের মাংস নিজেদের জন্য খানিকটা রেখে বাকিটুকু বিক্রি করে 1 বস্তা ওটমিল কিনে আনবে। মাঝে মাঝে তা দিয়ে কেক টেক বানানো যাবে। আমিও তোমার সঙ্গে যাই, এডওয়ার্ড বলল। না এডওয়ার্ড, জবাব দিল জ্যাকব, এক্ষুনি লিমিংটনে বা অন্য কোথাও তোমার চেহারা দেখানো চলবে না। যেই দেখবে তোমাকে চিনে ফেলবে। তোমাদের কথা ভুলে যাওয়ার জন্য সবাইকে কিছুটা সময় দেওয়া দরকার। যখন সময় হবে আমি নিজেই তোমাকে নিয়ে যাব। আর ওটমিল কেনার পরেও কিছু টাকা বেঁচে যাবে, সে টাকায় তোমার জন্য একটা বন্দুক কিনে আনবো, যাতে শিগগিরই তুমি ভালোভাবে শিকার করা শিখে যেতে পারো। একটা কথা মনে রেখো, হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায়, ছোট ছোট ভাই বোনগুলোকে দেখার জন্য তুমি ছাড়া আর কেউ থাকবে না। সুতরাং কোনো রকম ঝুঁকি তোমাকে আমি নিতে দেব না। লিমিংটনে আমাকে অনেকেই চেনে, আমার কাছ থেকে মাংস কেনে, কিন্তু আমি কোথায় থাকি কেউ জানে না। সবাই জানে নিউ ফরেস্টের কোথাও আমার কুঠির, কিন্তু ঠিক কোথায় তা কেউ জানে না। তাই বলছি, আমি গেলে তোমাদের কথা জানাজানি হওয়ার সম্ভাবনা নেই। তোমার জন্য বন্দুক ছাড়াও হামফ্রের জন্য 1 বাক্স চতুর মিস্ত্রির যন্ত্রপাতি কিনবো। অ্যালিসের জন্য কিছু সুইসুতাও দরকার। আমি যতক্ষণ না ফিরি তুমি বাড়িতেই থাকবে, কেমন? নিঃশব্দে ঘাড় কাত করলো এডওয়ার্ড। জ্যাকব চলে গেল। সূর্যাস্তের কিছুক্ষণ আগে ফিরে এলো। বিলির পিঠে মালপত্রের স্তূপ। 1 বস্তা ওটমিল ছাড়াও বেলচা, হাতুড়ি, করাত, বাটাল, কাস্তে, কুড়াল এ ধরনের অনেকগুলি যন্ত্রপাতি কিনে এনেছে জ্যাকব। এডওয়ার্ড যখন ঘর থেকে বেরিয়ে এলো, লম্বা নলওয়ালা একটা বন্দুক ধরিয়ে দিল ও। ভালো জিনিস, এডওয়ার্ডের দিকে তাকিয়ে বলল জ্যাকব। এক রেঞ্জার এটার মালিক ছিল, নেসবির যুদ্ধে তোমার বাবার সাথে মারা গেছে। ধন্যবাদ জ্যাকব, এডওয়ার্ড বলল। আশা করি এটার দাম একদিন তোমাকে ফিরিয়ে দিতে পারবো আমি।
যদি পারো খুব খুশি হব। টাকাটা আমি ফেরত চাই বলে নয়, বুঝবো তুমি উপযুক্ত হয়েছ। আমি না থাকলেও ভাই বোনদের দেখে শুনে রাখতে পারবে। শোনো এডওয়ার্ড, আগামী কয়েকদিন আমরা আর বাইরে বেরোবো না। ঘরে যা মাংস আছে তা দিয়ে 3 সপ্তাহ চলে যাবে। ঠান্ডা ভালো মতোই পড়েছে, মাংস নষ্ট হওয়ার ভয় নেই। বাসায় বসে তুমি গুলি ছোড়ার প্র্যাকটিস করো, তারপর আবার বেরোবো শিকারে। আগেও বহুবার বন্দুক চালিয়েছে এডওয়ার্ড, সুতরাং পরদিন সকালে গুলি ছোড়বার অনুশীলনে বেশ ভালো ফল দেখালো সে। মাত্র 2-3 ঘন্টার মধ্যে 100 গজ দূরের লক্ষ্যবস্তুতে প্রায় প্রতিবারই গুলি লাগাতে পারল। 2 দিন পর ভারী হয়ে নামল তুষার। ঘর থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়ল। পুরো 2 দিন কুটিরে আটকা পড়ে রইল ওরা। তারপর দেখা দিল জ্বালানি কাঠের সংকট। ঘরে যেটুকু আছে তাতে আর কয়েক ঘন্টাও চলবে কিনা সন্দেহ। সুতরাং তুষারপাত মাথায় করে বেরোতে হলো জ্যাকব, এডওয়ার্ড আর হামফ্রেকে। শুকনো কিছু ডালপালা জোগাড় করে তুষারের ভেতর দিয়ে টেনে টেনে নিয়ে এলো কুটিরে। বাড়ি ফিরেই হামফ্রে বলল, একটা গাড়ি থাকলে ভালো হতো, অনেক সহজে নিয়ে আসতে পারতাম কাঠগুলো। তা ঠিক, জবাব দিল জ্যাকব। আমি একা ছিলাম এতদিন, গাড়ির দরকার পড়েনি, কিন্তু এখন তো আমরা অনেকজন, সত্যিই গাড়ি একটা দরকার। আমি তৈরি করতে পারবো, বলল হামফ্রে। অবশ্য চাকাগুলো বানানোর সময় তোমার সাহায্য দরকার হবে। ঠিক আছে, এ নিয়ে পরে ভেবে দেখা যাবে। বানাতে যদি না পারি একটা কিনে নেব, তবে কিছুদিন অপেক্ষা করতে হবে। তুষার পড়ে পথ বন্ধ হয়ে গেছে। এখন গাড়ি কেনা গেলেও লিমিংটন থেকে এখানে আনা যাবে না। 2-1বার শিকারে যাওয়া ছাড়া প্রায় পুরো শীতটা ঘরে বসে কাটাতে হলো ওদের। তবে সময়টা ওরা অলসভাবে পার করল না। জ্যাকবের কাছ থেকে নানান ধরনের কাজ শিখল। অ্যালিস শিখল থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, রান্না করা। হামফ্রে নানা রকম যন্ত্রপাতির ব্যবহার। এডিথ ওটমিল দিয়ে কেক বানানোর কায়দা শিখে যাওয়ায় এলিসের খাটুনি অনেকখানি কমে গেল। সবাই বেশ খুশি, পরিতৃপ্ত। এডওয়ার্ডই একমাত্র ব্যতিক্রম। বেশিরভাগ সময় ওর মুখ থাকে গম্ভীর। কিছুতেই ভুলতে পারে না ও আর্নুডের উত্তরাধিকারী। যে বাড়িতে ওর জন্মেই যে বাড়ির ছায়া পেয়েছে, সেই বাড়ি ছাই হয়ে গেছে। চুপচাপ যখন বসে থাকে, মাঝে মাঝে নিজের অজান্তেই হাত দুটো ওর মুঠো পাকিয়ে ওঠে। অস্থির হয়ে ওঠে ও। বাইরের পৃথিবীতে কি ঘটছে না ঘটছে জানবার জন্য পাগল হয়ে ওঠে। তখনই মনে পড়ে যায় জ্যাকবের সাবধান বাণী। ভিতরে ভিতরে চুপসে যায় এডওয়ার্ড। মনে মনে প্রতিজ্ঞা করে, সময় হলে ও এর বদলা নেবে। যারা ওর বাড়ি জ্বালিয়ে দিয়েছে তাদের ছেড়ে দেবে না কিছুতেই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন ক্যাপ্টেন ফ্রেডরিক ম্যারিয়েটের গল্প চিলড্রেন অব দ্য নিউ ফরেস্ট। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।